যেভাবে লিখেছেন সেভাবেই পড়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আমার দুইজন বন্ধুর সাথে ঘটা এক রক্তহীন করা ঘটনার বিবরণ আপনাদের দিতে যাচ্ছি। হয়তো কারো কাছে এটি ভালো লাগবে, আবার কারো কাছে খারাপ, কিন্তু আমার কাছে এর ভয়াবহতা ছিল এতটাই বেশি যে আমি টানা 1 মাস ঘুমিয়ে এই ঘটনা স্বপ্নে বহুবার দেখেছি। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। রাসেল ভাই, আমার নাম প্রকাশ না করার অনুরোধ রইল আপনার কাছে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের 16-17 সেশনের প্রথম বর্ষে কেবল ভর্তি হয়েছি। আমার হোম টাউন ময়মনসিংহ। এর আগে আমি একা বাড়ির বাইরে কখনো কোথাও যাইনি। এটাই ছিল আমার প্রথম বাড়ির বাইরে থাকা, তাও আবার একা। আমি এবং আমার কয়েকজন ভার্সিটির বন্ধুরা এক মেসে উঠি। মেস লাইফ মানেই রাতের বেলা কার্ড নিয়ে বসা আর সারা রাত খেলা। রাতের বেলা কার্ড খেলাটা তাই আমাদের একরকম নেশা হয়ে ওঠে। এখানে বলে রাখা ভালো, আমার মেসে আরো এক বন্ধু ছিল যে আমার ভার্সিটির ছিল না। এখানেই চট্টগ্রামের এক বিশ্ববিদ্যালয় কলেজে সে অনার্স প্রথম বর্ষে পড়তো। কলেজের নাম আমি উল্লেখ করব না, এর কারণ আপনারা ঘটনা শুনলেই আশা করি বুঝতে পারবেন। তার নাম ছিল রহিম, ছদ্মনাম। বরাবরের মতো আমরা কার্ড খেলছি এক রাতে। খেলার মাঝে ও বলে তার সামনে এক্সাম, তাই কয়েকদিন সে কলেজের হলে গিয়ে থাকবে আর এক্সাম শেষ হলে ফিরে আসবে। আমি ভার্সিটিতে থাকলেও হলে কখনো থাকিনি, তাই হলে থাকার ইচ্ছা ছিল অনেক বেশি। নতুন নতুন ভর্তি হয়েছে জন্য আমাদের ভার্সিটির হলে সিট পেতে অনেক দেরি হবে, কিন্তু রহিমের হলে থাকার অভিজ্ঞতার কথা শুনে মন চাইছিল হলে থাকার, কারণ মাঝে মাঝে রহিম হলে গিয়ে থাকতো আর নানান রকম মজার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করত। তার পরীক্ষা এবং হলে যাবার কথা শুনে আমি ও আমার ভার্সিটির ফ্রেন্ড দীপু, ছদ্মনাম, তাদের হলে গিয়ে একদিন থাকতে চাইলাম এবং থাকার ইচ্ছে তাকে জানাই। সে অনেক মানা করে শুরুতে, কিন্তু আমরা একরকম প্রেশার দিয়েই তাকে রাজি করাই। ঘটনার শুরু এখান থেকেই। পরদিন শুক্রবার থাকায় নামাজ পড়ে আমরা হলে চলে যাই। হলটি বেশ কাছেই ছিল বলে 20 মিনিটের মধ্যেই আমরা হলে পৌঁছে যাই। হলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা 3 জন বাইরে দুপুরবেলায় খাবার খেতে চাই। খাওয়া দাওয়া শেষ করে ফেরার পথে রহিমকে হলটি ঘুরে দেখাতে বলি। সে আমাদের ঘুরিয়ে দেখাতে লাগলো সবকিছু। আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় তলা ঘুরে 4 তলায় যাবার সময় দেখি সিঁড়ির সামনে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত একটি লাল কাপড় দিয়ে লাইন বানানো এবং একটা বোর্ডে লেখা 4র্থ তলায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, প্লিজ ডু নট ক্রস দিস লাইন। এটি দেখে আমার ফ্রেন্ড দীপু এখানে এসব কি তা রহিমের কাছে জানতে চায়। রহিম তাকে বলে সে এগুলো জানে না এবং কাউকে জিজ্ঞাসা করলে কেউ কিছু বলেনি তাকে। আমি আগ্রহ নিয়ে 4 তলায় যেতে চাইলে রহিম আমাকে বাধা দেয় এবং সেখান থেকে চলে যেতে বলে। অনেকবার যেতে চাইলেও শেষে রহিমের কথা মানতে বাধ্য হই, কারণ সে কিছুতেই সেখানে যেতে দিবে না। তাই সেখান থেকে আমরা রুমে চলে আসি। রুমে এসেও আমি 4 তলায় কি আছে ভাবতে লাগলাম আর সেখানে কিভাবে যাব সেটা নিয়ে চিন্তা করতে লাগলাম। রাতের বেলা আমরা সবাই বাইরে বেরিয়ে খেয়ে আসার পর রহিম পড়াশোনা করতে থাকে আর আমি এবং দীপু বসে বসে ইউটিউব দেখতে থাকি। কিছুক্ষণ পর দীপু আমাকে মেসেঞ্জারে নক করে এবং সে 4 তলায় যেতে চায় বলে আমাকে জানায়। আমি বলি রহিম তো যেতে দেবে না। দীপু আমাকে তখন বলল যেহেতু রহিম আমাদের সেখানে যেতে দেবে না, তাই সে ঘুমিয়ে যাবার পর তার সাথে সেখানে যাব কিনা। আমিও যাবার জন্য রাজি হয়ে যাই, যেহেতু আমার যাওয়ার ইচ্ছে ছিল আগে থেকেই। রহিম তার রুমে একা থাকতো, সে ফ্লোরে শুতে যায় আমাদের বিছানায় রেখে, কিন্তু আমি আর দীপু রাজি হই না, কেননা রহিম নিচে শুলে আমরা বের হতে পারবো না। তাই তাকে জোর করে বিছানায় থাকার জন্য রাজি করাই। লাইট নিভিয়ে সবাই শুয়ে পড়ি। প্রায় 30-40 মিনিট পর আমরা রহিমের হালকা নাক ডাকার শব্দ পেয়ে বের হই রুম থেকে। বাইরের রুম ছিল 2 তলায়। যেই আমরা 3 তলায় সিঁড়ির দিকে পা বাড়াবো এমন সময় রহিম আমাদের পেছন থেকে ডাক দিয়ে বলে আমরা কোথায় যাচ্ছি। ধরা পড়ে গিয়েছি বিধায় তার কাছ থেকে কিছু লুকায়নি। রহিম বলে ওঠে সে আন্দাজ করতে পেরেছিল আমরা যাব, তাই ঘুমের ভান করেছিল। আমাদের রুমে আসতে বললে আমরা অনেক জোরাজুরি করে তাকে নিয়েই 4 তলায় রওনা হই। বাইরে থেকে গার্ড বারবার টর্চ লাইট মারছিল জন্য বারবার নিচু হয়ে আস্তে আস্তে হেঁটে আমরা 4 তলার সিঁড়ির সামনে চলে আসি। রহিম বলে শোনো, উপরে যাচ্ছ যাও, কিন্তু এই লাল কাপড় যেন খোলা না হয়। তাই আমরা লাল কাপড়টি না খুলে তার নিচ দিয়ে সিঁড়িতে পা রাখি।
লাল কাপড়টি ক্রস করার সাথে সাথে কেমন যেন ভয় কাজ করতে লাগলো আমাদের মাঝে। অর্ধেক সিঁড়ি ওঠার পর নূপুরের আওয়াজ কানে ভেসে আসতে লাগলো। রহিম এই আওয়াজ শুনে জিজ্ঞাসা করলো আমরা এটা শুনতে পাচ্ছি কিনা। আমরা সম্মতি দিলে সে চলে যেতে চাইল। দীপু কিছুটা বিরক্ত হয়ে বলল, তুই চলে যা, আমরা ওপরে যাব, তোর ইচ্ছে হলে তুই চলে যা, তোকে আমরা ধরে রাখিনি বা বেঁধে রাখিনি। রহিম অনিচ্ছা সত্ত্বেও আমাদের সাথে যেতে রাজি হয়। যত পা বাড়াচ্ছি এক সিঁড়ি থেকে আর এক সিঁড়ি, তো নূপুরের আওয়াজ তত বেশি কানে আসছে। সে কি আওয়াজ! মনে হচ্ছে কেউ পাগলের মতো এক ঘর থেকে আর এক ঘরে ছুটে বেড়াচ্ছে, নাচানাচি করছে। ভয় কাটিয়ে প্রায় 4 তলায় পৌঁছাই। প্রতি তলায় 8টা করে রুম ছিল, এখানেও তাই। কিন্তু 4 তলায় 404 নম্বর রুমটার দিকে তাকিয়ে ভয় যেন 1000 গুণ বেড়ে যায়। সে রুমের সামনে বিশাল বড় এক তালা, যার গায়ে লাগানো প্রায় 10-12টা তাবিজ। তাবিজগুলো লাল কাপড় দিয়ে তালার সাথে বাঁধা, সেই লাল কাপড়ের মতো যেটা দিয়ে লাইন করা ছিল 4 তলার সিঁড়ির সামনে। সেই দরজার সামনে যেতেই বুঝতে পারি সেই রুম থেকেই আওয়াজ বের হয়ে আসছে। আমি দরজার ফুটো দিয়ে ভেতরে তাকিয়ে দেখার চেষ্টা করি, আর যা দেখি তা দেখার পর আমার পুরো শরীর অবশ হয়ে যায়। আমি দেখি বিপরীত সাইডে থাকা ল্যাম্পপোস্টের হালকা আলোয় ফ্যানের সাথে একটা শরীর ঝুলছে, মানুষের দেহ, আর তার নিচেই একটি মেয়ে অবয়ব, এবং সে যেন নৃত্যরত। এটা দেখে আমার পুরো শরীর অবশ হয়ে যায় আর আমি হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ি। আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। একে একে রহিম আর দীপু ফাঁকা দিয়ে উকি দেয়, আর এসব দেখে রহিম এক দৌড় দিয়ে নিচে নামতে থাকে এবং নামার সময় সিঁড়িতে পড়ে অজ্ঞান হয়ে যায়। আমার শরীরে উঠে দাঁড়ানোর মতো কোনো শক্তি ছিল না বিধায় দীপু আমাকে টেনে নেওয়ার চেষ্টা করতে গিয়ে পড়ে যায়, আর ওর মাথা গিয়ে পড়ে বারান্দার রেলিংয়ের সাথে। ওর মাথা দিয়ে রক্ত পড়তে থাকে। আমি বোবার মতো পড়ে আছি, ফ্যাল করে তাকিয়ে দেখছি সব দৃশ্য, কিন্তু কিছুই করতে পারছি না। এভাবে কতক্ষণ গেছে বুঝে ওঠার আগেই দীপু এক লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে যায় আর সেই রুমের মেয়েটির মতো নাচতে শুরু করে। ওর মুখটা যেন রক্ত লেগে আছে, এক বিভৎস মুখ, এক বিভৎস চেহারা যেন আমি দেখতে পাচ্ছি, এবং সে জিভ বের করে ক্রমাগত সেটাকে কামড়ে যাচ্ছে আর পাগলের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আমি সব দেখে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে এলে আমি দেখি সেই বিভীষিকাময় রাত এখনো শেষ হয়নি। আমি উঠে দেখি রহিম এখনো জ্ঞান হারিয়ে সিঁড়িতে পড়ে আছে, আর দীপু সেই তাবিজ দিয়ে বন্ধ করা দরজা খোলার চেষ্টা করছে, কিন্তু যতবারই হাত দিচ্ছে ততবারই হাত যেন তার পুড়ে যাচ্ছে বা ব্যথা পাচ্ছে। যন্ত্রণায় সে সজোরে জিভ কামড়াচ্ছে আর বারবার চেষ্টা করছে সেই দরজা খোলার। হুট করে সে আমার দিকে তাকিয়ে তেড়ে আসার ইশারা করে সেই দরজা খুলতে বলে, কিন্তু আমি রাজি হই না, কেননা বন্ধ দরজা, তাতেই এই অবস্থা। দরজা যদি খুলে দেই তাহলে আর বেঁচে ফিরতে পারবো না। আমার মাথা নাড়ানোর না সূচক ভঙ্গিমা দেখে সে আমার মাথা ধরে সজোরে দেয়ালের সাথে বাড়ি দেয়, আর প্রচণ্ড ব্যথায় আমি মেঝেতে লুটিয়ে পড়ি, কিন্তু আমার মুখ দিয়ে সামান্যতম শব্দও বের হয়নি। কিছুক্ষণ পর ব্যথা কম অনুভব হলে দেখি দীপুরূপী সেই দানব দরজা খোলার প্রবল চেষ্টা করছে, আর আমি সেই সুযোগ কাজে লাগিয়ে হামাগুড়ি দিয়ে নিচে নেমে আসতে থাকি, আর অজ্ঞান হয়ে পড়ে থাকা রহিমের শার্ট কামড়ে ধরে তাকে টেনে নিয়ে আসার চেষ্টা করতে থাকি, কিন্তু এক চুলো নড়াতে পারেনি তাকে। রহিমকে ছেড়ে আমি নিচে হামাগুড়ি দিয়ে নামতে থাকি আর সেই লাল কাপড়ের লাইন ক্রস করি। সাথে সাথে আমি আমার মুখের শব্দ ফিরে পাই আর সজোরে চিৎকার করতে থাকি। তখন গার্ড এসে আমার রক্তাক্ত মাথা দেখে বলে, কি হয়েছে? জিজ্ঞাসা করার আগেই আমি রহিম আর দীপুকে বাঁচাতে বলে ওপরের দিকে আঙুল দেখিয়ে দেই। গার্ড ভয়ে কেঁপে ওঠে, কিন্তু তবুও উপরে যায় এবং গিয়ে দেখে রহিম পড়ে আছে আর দীপু দরজায় ক্রমাগত লাথি দিচ্ছে, কিন্তু দরজা খুলছে না। এই অবস্থায় রহিমকে নিয়ে গার্ড নিচে চলে আসবে, তখনই দীপু এসে সজোরে গার্ডকে লাথি মারে আর রহিমকে নিয়ে সেই রুমের সামনে চলে আসে, আর তার অজ্ঞান দেহটা রুমের সামনে এনে তার চারপাশে ঘুরতে থাকে। গার্ড আমাকে কিছু না বলে ঝড়ের বেগে নিচে চলে যায় আর হলের পাশে থাকা মসজিদের ইমামকে ডেকে নিয়ে আসে। ইমাম আসতে আসতে প্রায় 20 মিনিটের মতো হয়ে যায়। আমি অনেক কষ্টে দাঁড়িয়ে গার্ড আর ইমাম সাহেবের সাথে ওপরে উঠতে গিয়ে দেখি দীপু রহিমের বুকের ওপর দাঁড়িয়ে লাফাচ্ছে আর রহিম আমার দিকে তাকিয়ে হাসছে। আমি আবারও জ্ঞান হারাই। জ্ঞান ফিরে আসার পর দেখি আমি হলের বড় একটা রুমের ভেতর এক বেডে, আর দীপু আমার পাশের বেডে পড়ে আছে।
আমার জ্ঞান আসার খবর শুনে ইমাম সাহেব আসেন এবং আমি রহিমের কথা তাকে জিজ্ঞেস করতে তিনি যা বলেন তা শুনে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। ইমাম সাহেব বলেন, সেখানে দীপু যখন রহিমের বুকের ওপর লাফাচ্ছিল তখন ইমাম সাহেব আয়াতুল কুরসি ও দোয়া পড়তে থাকলে দীপু মাটিতে লুটিয়ে পড়ে এবং রহিমেরও জ্ঞান ফিরে আসে। রহিমকে আনার পর আমাদের সাথে এই রুমে তাকেও রাখা হয়। তার মাথায় ব্যান্ডেজ করা হয় কারণ তার মাথা ফেটে গিয়েছিল। কিন্তু সকালে সে নাকি হুট করে উঠে 3 তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। আমি আর দীপু ক্রমাগত এই কথা শুনে কেঁদে চলেছি, আর এই দেখে ইমাম সাহেব সেদিন চলে যান। 2 দিন পর দীপু আর আমি একটু সুস্থ হলে ইমাম সাহেব আবার আসেন এবং জানতে চান আমরা কেন সেই 4 তলায় যাই আর কি হয়েছিল আমাদের সাথে। আমরা সব খুলে বলি। দীপু বলে, রেলিংয়ে বাড়ি খেয়ে পড়ে যাবার পর সে নাকি ওই বেডে পড়ে থাকা অবস্থায় নিজেকে দেখতে পায়, তার আর কিছু মনে নেই। আমি সবাইকে সবকিছু খুলে বলি আর ইমাম সাহেবের কাছে জানতে চাই কেন এমনটি হলো। তিনি প্রত্যুত্তরে বললেন, এই হলটি 1993 সালে একে ডোবা ভরাট করে বানানো হয়েছিল। হলের জমি যার ছিল তার নাম ছিল হারেস আলী। হারেস আলী জমিটি দিতে কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু কিছুদিন পর হারেস আলীর ভাই ওই জমির কাগজ নিয়ে আসেন এবং জমিটি তার বলে দাবি করেন। তার কাছে জমির কাগজ ছিল এবং তাতে হারেস আলীর ভাইয়ের নাম ছিল। সে এই জমি হল কর্তৃপক্ষের কাছে বিক্রি করে দেয়। এই ঘটনার কিছুদিন আগে থেকে জমির আসল মালিক হারেস আলী নিখোঁজ ছিলেন। তার খোঁজ পরবর্তীতে আর পাওয়া যায়নি। তারপর সেখানে হলটি নির্মাণ কাজ শুরু হয় এবং 1.5 বছরের আগেই কাজ শেষ হয়ে যায়। প্রথম দিকে সবই ঠিকঠাক চলছিল। 1999 সালে ঘটে এক অস্বাভাবিক ঘটনা। অদ্ভুত এক ছেলে সেই হলের 4 তলার 404 নম্বর রুমে এসে ওঠে। সেই অদ্ভুত ছেলেটি কারোর সাথে কথা বলতো না, একা একা এবং খুব চুপচাপ থাকতো সে। তার রুমমেট প্রায়ই ওই অদ্ভুত ছেলেটিকে নিয়ে কমপ্লেইন করত, কেননা সেই ছেলে নাকি রাতের বেলা রুম থেকে 1 ঘন্টার জন্য বাইরে যেতে বলতো। একদিন প্রচন্ড চিৎকার শুনে সবাই সেই রুমে গিয়ে দেখে ওই অদ্ভুত ছেলেটি তার রুমমেটকে কুপিয়ে জখম করে তার রক্তাক্ত শরীর অর্থাৎ রক্তে ভেজা দেহের চারপাশে নাচানাচি করছে। তাকে থামাতে গেলে সে আজব আজব ভাষায় কি সব যেন বলতে থাকে আর রুমের জানালার গ্লাস ভেঙে তা দিয়ে নিজের গলা কেটে ফেলে। এসব বিষয়ের পর আমার বাবাকে ডাকা হয়, কেননা তিনি ছিলেন তখন আমার এই মসজিদের ইমাম। ওই ছেলের খাটের নিচে সাদা চকের গুঁড়োর মতো কিছু দেখে বাবা তার খাট সরিয়ে দেন এবং দেখেন সেই খাটের নিচে ব্ল্যাক ম্যাজিকের পেন্টাগন আঁকা। ওই ছেলে ভয়ঙ্কর রকমের ব্ল্যাক ম্যাজিক করত, কিন্তু সে তা কন্ট্রোল করতে পারেনি। এই জন্য জিন সে হাজির করেছিল। ওই জিন তার রুমমেটকে মেরে ফেলে। ব্ল্যাক ম্যাজিক যারা করে তারা নাকি সেসব বদ জিনকে কিছু দেবার প্রতিজ্ঞা করে। সেই ছেলেটি অর্থাৎ যে ব্ল্যাক ম্যাজিক করত, হয়তো সে কিছু প্রতিজ্ঞা করে জিনকে তা দিতে পারেনি, তাই তাকে আর তার সাথে থাকা রুমমেটকে সেই জিনটি মেরে ফেলেছিল। ওই ছেলের পরিচয় জানার জন্য তার জিনিসপত্র ঘাটাঘাটি করে তার পিতার নামের স্থানে যে নামটি পাওয়া যায় তা ছিল হারেস আলী। মানে ওই ছেলেটি সেই নিখোঁজ হয়ে যাওয়া হারেস আলীর ছেলে ছিল। এরপর ওই রুমে আরো 3 জন ছেলে থাকতে আসে এবং তারাও গলা কেটে সুইসাইড করে। পরবর্তীতে আমার বাবাকে ডাকা হয়। তিনি এসে ওই জিনটিকে আটকানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন, কেননা ওই জিন ছিল অসম্ভব শক্তিশালী। এরপর আমার বাবা আরো 6 জন হুজুর এনে দোয়া পড়েন এবং পুরো 1 রাত কোরআন তেলাওয়াত করে 11টি তাবিজ দিয়ে সেই জিনটিকে ওই রুমে প্রবেশ করতে বাধ্য করান, কেননা ওই জিন ছিল প্রচন্ড খারাপ আর রক্তপিপাসু। তাকে এই স্থান ত্যাগ করতে বলা হলে সে সেটা করবে না বলে সে প্রচন্ড রেগে যায় এবং আমার বাবাকে মেরে ফেলার হুমকি দেয়। এবং তাকে কোনোভাবে কন্ট্রোল করতে না পেরে বাবা আর তার সাথী 6 জন হুজুর মিলে জিনটিকে ওই রুমে প্রবেশ করতে বাধ্য করেন এবং ঘরের তালার সাথে সেই 9টি তাবিজ বেঁধে দেন যেন সে বাইরে আসতে না পারে। কিন্তু ওই জিন এত শক্তিশালী ছিল যে সে রুমে বন্ধ থাকা অবস্থাতেও রুমের বাইরে প্রভাব বিস্তার করতে সক্ষম ছিল। তাই 4 তলার সিঁড়ির সাথে বাকি 2টি তাবিজ দিয়ে ওই লাল কাপড় বেঁধে দেওয়া হয়। বাইরে এই জিনের প্রভাব ততক্ষণ আসবে না যতক্ষণ ওই লাল কাপড়টি সেখানে বাঁধা থাকবে। তোমরা যা দেখেছো তা ওই জিনের 100 ভাগের 1 ভাগ শক্তি মাত্র। তুমি যদি ওই রুম খুলে দিতে তাহলে তুমি আর দীপু তোমরা সবাই মারা যেতে। আর রহিম মারা গেছে কারণ তোমাদের আনার সময় সিঁড়ির কাপড়টি খোলা হয়েছিল। তোমাদের আনতে আনতে সেই কাপড় লাগানোর কথা কারোরই মাথায় ছিল না। এই জন্য রহিমের ওপর ওই জিনটির প্রভাব অনেক বেশি ছিল, তাই রহিম আত্মহত্যা করেছে। রহিম মারা যাবার পর আমি নিজ হাতে সেই কাপড় লাগিয়ে দিয়ে এসেছি কুরআনের তেলাওয়াত করে।
এসব শুনে আমি আর দীপু সেদিনই মেসে ফিরে আসি। আর সেদিন রাতেই আমি ময়মনসিংহ চলে আসি বাসে করে, আর দীপু চলে যায় যশোরে। আমি আর দীপু এখন দেখা হলে এসব নিয়ে কেউ কথা বলি না, কিন্তু মনে মনে আমরা নিজেদেরকেই রহিমের মৃত্যুর জন্য দায়ী ভাবি। আমরা জোর না দিলে ও হয়তো যেত না, আর না গেলে আজও বেঁচে থাকতো। ওর বাবা মাকে দেখতে এখনো মাঝে মাঝে আমি আর দীপু যাই। আমাদের দুজনকে তারা নিজেদের ছেলের মতোই দেখেন। সবশেষে একটা কথা বলতে চাই, ব্ল্যাক ম্যাজিক দয়া করে কেউ করবেন না। জীবন ছেলে খেলার জিনিস নয়। আমার কাছে আমার জীবন মূল্যবান, আর তেমনি আপনার কাছে আপনার জীবন মূল্যবান। এসব করার আগে ভাবুন আপনার সাথে এসব হলে কেমন লাগতো। এই জঘন্যতম কাজটি দয়া করে তাই কেউ করবেন না। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।